আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। বাংলাদেশ কিন্তু আরব আমিরাতকে ৪-৪ রানে হারিয়ে ১ম টি-টোয়েন্টি জয়লাভ করেছে। যদিও এই জয়টা কিন্তু একদম কনভিন্সিং ছিল না। বাংলাদেশ যে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো নড়বড়ে তারই কিন্তু প্রমাণ আমরা গতকালকেও দেখলাম। ১৯১ রানের কিন্তু একটা বড় টোটাল দেয় বাংলাদেশ। সেটাও কিন্তু ডিফেন্ড করতে গিয়ে বোলিংরা ১ম এ আ খাবি খায়, পরের দিকে গিয়ে কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাচ্ছে। যেখানে কিন্তু লাস্ট ৩ ওভারে ৩৮ রান প্রয়োজন ছিল। মুস্তাফিজও কিন্তু ওই ওভারটা অসাধারণ বল করে মাত্র ৩ টা রান দেন। লাস্ট ২ ওভারে কিন্তু ৩৫ রান লাগতো। সেটাও মনে হচ্ছিল হয়ে যাবে। কারণ তাদের আসিফ খান ছিল। আসিফ খান কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। একটা ওভারে কিন্তু ৩ টা ৬ মারেন পরার পর আমাদের মেহেদী হাসানকে। এইজন্য কিন্তু কিছুটা ভয় কাজ করতেছিল আমাদের মধ্যে। তবুও ১৯ তম ওভারের ১ম বলে কিন্তু হাসান মাহমুদ এখানে হচ্ছে আসিফ খানকে ফিরিয়ে দিলে বাংলাদেশের কিন্তু জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। আমি বলব শেষের ওভারে কিন্তু শেখ মাহাদী ২ টা উইকেট তুলে নেন। যদিও যথেষ্ট বাজে বোলিং করেছেন শেখ মাহাদী এই ম্যাচে ৫৫ রান দেন ৪ ওভারে। আমি মনে হয় যেটা ফিল করেছি যে বাংলাদেশ কিন্তু 6 বোলিং অপশনের অভাবটা কিছুটা অনুভব করেছে। কারণ ওই ২ টা ওভার যদি হাসান মাহমুদ এবং মুস্তাফিজ ভালো না করতে পারতেন, সেক্ষেত্রে শেখ মাহাদির কিন্তু অনেকটা রিস্ক হয়ে যেত লাস্টের ওভারটা। আ আ যদিও এখানে শামীম পাটোয়ারি ছিল, আমরা জানি মোটামুটি অফ স্পিন ভালো করতে পারেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি তে কিন্তু তিনি এখনো ঐরকম প্রুভেন না। এখানে আমি মনে করব যে হাসান এবং মুস্তাফিজ ভালো বল করলেও আ ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে আমাদের হচ্ছে তানজিম হাসান সাকিবের ২ টা ওভার, বিশেষ করে ১২ ওভার এবং ১৪তম ওভার, এই ২ টা ওভারে কিন্তু তিনি ফিরিয়ে দিয়েছেন এখানে ভয়ংকর হয়ে ওঠা মোহাম্মদ ওয়াসিম এবং একই সাথে রাহুল চোপড়াকে। ওয়াসিম কিন্তু এবং রাহুল চোপড়ার মধ্যে কিন্তু ৬২ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। এর আগে ১ম এ কিন্তু হাসান মাহমুদ ব্রেক থ্রো এনে দেন আমাদেরকে। এখানে হাসান মাহমুদ কিন্তু এখানে হচ্ছে ১ম উইকেটের দেখা পান এবং ভেরি নেক্সট ওভারে কিন্তু মুস্তাফিজুর রহমানের বলে কিন্তু সারাফু ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে আউট হয়ে যান। তারপরে কিন্তু এখানে রাহুল চোপড়া এবং মোহাম্মদ ওয়াসিমের মধ্যে দারুণ একটা পার্টনারশিপ গড়ে ওঠে। যেখানে কিন্তু রাহুল চোপড়া হাসান মাহমুদের এক ওভারেই আমার মনে হয় ৩ টা ৪ একটা ৬২০ রান নিয়ে নেন। ১১তম ওভার শেষে আ আম আ ১০৩ রানে পৌঁছে যায় এখানে হচ্ছে আরব আমিরাত, যেখানে কিন্তু তাদের ৯ ওভারে লাগতো আরো আ ৯০ রান। আ এই ২ জন যেভাবে বাংলাদেশের বোলারদের পিটাচ্ছিলেন সেটা কিন্তু খুবই সহজ মনে হচ্ছিল। কিন্তু এরপরে দৃশ্যপট চেঞ্জ করে দেন, যেটা আগেই বলছিলাম আমাদের হচ্ছে তানজিম হাসান সাকিব। এখানে ১২ তম ওভারের ২য় বলেই কিন্তু আ এখানে লেগ স্টাম্পে বডি লেংথ বরাবর একটা বল করেন মোহাম্মদ ওয়াসিমকে। ওয়াসিম কিন্তু যেটা মনে করছিলেন তার থেকে বেশি স্পিডে বলটা হয়। ফলে কিন্তু তিনি বিট হয়ে আউট হয়ে যান। তিনি এখানে ৫৪ রানের একটা কার্যকরী ইনিংস খেলেন এবং হচ্ছে ১৪ তম ওভারের ১ম বলে কিন্তু এখানে হচ্ছে রাহুল চোপড়াকে ফিরিয়ে দেন আমাদের হচ্ছে তানজিম হাসান সাকিব। এখানে রাহুল চোপড়াও কিন্তু মাত্র ২২ বলে ৩৫ রানের ভালো একটা ইনিংস খেলে আউট হয়ে যান। এখানে ওই সাকিব কিন্তু ১২ তম ওভারে ১ রান এবং ১৪ তম ওভারে ৩ টা রান দেন। আমার কাছে মনে হয় যে এটাই আ মা ম্যাচ বাংলাদেশকে অনেকটা জিততে হেল্প করেছে। এর আগে কিন্তু বাংলাদেশ ব্যাটে নেমে অ্যা তা এখানে আমাদের পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরিতে ১৯১ রানে পৌঁছে যায়। যেখানে কিন্তু তানজিম হাসান সাকিব অসাধারণ শট খেলেন। এখানে হচ্ছে তিনি ৯ টা 6 মারেন এবং ৫৪ বলে ১০০ রান আ করেন। এটা কিন্তু তার টি-টোয়েন্টি ক্রিকেটে ১ম সেঞ্চুরি এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের ১ম সেঞ্চুরি। তামিম ইকবালের পর কিন্তু ২য় প্লেয়ার হিসেবে সেঞ্চুরি দেখা পেলেন। তবে এই অসাধারণ ইনিংস নিয়ে কিন্তু আমি কথা বলব। তবে সেটা এই ভিডিওতে না, অন্য একটা ভিডিওতে কিন্তু আমি এখানে পারভেজ হোসেন ইমনকে নিয়ে কথা বলব। এখানে কিন্তু ১ম এই পারভেজ হোসেন ইমনের সাথে ব্যাট করতে নামেন তানজিদ হাসান এস আ মা তামিম। তো তামিম কিন্তু খুবই দ্রুত এখানে ফিরে যান। মাতিউল্লাহর অফ স্টাম্পের বাইরের বলে তিনি কিন্তু স্ল্যাশ করতে গিয়ে আউট হয়ে যান। ইদানিং কি সময়ে কিন্তু তিনি এভাবে আউট হচ্ছেন অফ স্টাম্পের বাইরে বলে। তবে এই বিষয়ে কিন্তু তার কাজ করার আছে বলে আমার কাছে মনে হয়। লিটন দাস এরপরে ক্রিজে আসেন। একটা ৬ মেরে কিছুটা ভালো খেলার প্রতিশ্রুতি দিলেও এখানে কিন্তু তিনি ১১ রান করে হচ্ছে এখানে জাওয়াদুল্লাহর বলে আউট হয়ে যান। জাওয়াদুল্লাহ করা ১ম বলে কিন্তু তিনি এলবিডব্লিউ শিকার হয়েছেন। যদিও এরপর ডব্লিউ নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছিল যে পিচ আউটসাইড লেগ ছিল। কারণ এই ম্যাচে কিন্তু কোনো রিভিউ ছিল না। এজন্য কিন্তু লিটন দাস আউট হয়ে যান। জাওয়াদুল্লাহর কথা একটু বাড়তি করে বলতে হয়। তিনি কিন্তু অসাধারণ বোলিং করেছেন। ২১ রান দিয়ে ৪ টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর পরবর্তীতে কিন্তু এখানে ক্রিজে আসেন তাহিদ হৃদয়ও কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেনি। ১৫ বলে ২০ রান করেন
এখানে ৫০ রানের একটা পার্টনারশিপ তৈরি হয় ইমন এবং হৃদয়ের মধ্যে। তো হৃদয় আউট হয়ে যাওয়ার পরে জাকির আলী অনেক শেখ মেহেদীকে প্রমোট করানো হয়। তিনিও কিন্তু জাওয়াদুল্লাহর বলে মারতে গিয়ে আউট হয়ে যান। এখানে জাকির আলী অনেকও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি। দ্রুত কিন্তু ফিরে যান একটা 6 মেরে। শেষের দিকে শামীম পাটোয়ারি কিন্তু ভালো সঙ্গ দিতে পারেননি এখানে পারভেজ হোসেন ইমনকে। তিনিও কিন্তু জাওয়াদুল্লাহর বলে এলবিডব্লিউর শিকার হয়ে যান। যদিও ওই এলবিডব্লিউটাও কিন্তু অফ স্টাম্পের বাইরে পিচ করেছিল বলে আমার কাছে মনে হয়। লাস্টের দিকে গিয়ে কিন্তু আর বাকি ব্যাটসম্যানদের ওরকম সঙ্গ দিতে পারেনি ইমনকে। ইমন কিন্তু ১৯ তম ওভারে নিজের সেঞ্চুরি তুলে নেয়। যদিও শেষের ওভারটা তিনি কাজে লাগাতে পারেননি। জাওয়াদুল্লাহর বলে কিন্তু কিং বোল্টে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। আ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচটাতে আ আ ব্যাটিং এ খুব একটা ভালো করেনি। যদি 191 করেছিল। কিন্তু এখানে ইমন বাদে বাকি ব্যাটসম্যানরা কিন্তু ফ্লপ ছিল। যেখানে আরব আমিরাতের ব্যাটসম্যানরা কিন্তু দেখিয়েছে যে কতটা ভালো ব্যাটিং উইকেট ছিল। তবে সেকেন্ড টি-টোয়েন্টি তে কিন্তু ব্যাটারদের আরো ভালো ভূমিকা এখানে রাখতে হবে। দেখা যাক বাংলাদেশ কি সিরিজটা আ আ হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা এখানে আরব আমিরাতকে, নাকি আরব আমিরাত সেকেন্ড টি-টোয়েন্টি তে আরো একটা চমক দেখাবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু ক্রিকেটের সকল খবরাখবর এখানেই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।